দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে অবস্থান করছেন পিলখানা হত্যাকাণ্ডে যে সকল বিডিআর সদস্যরা শহীদ হয়েছেন, প্রহসনের বিচারে যারা শহীদ হয়েছেন এবং যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারের সদস্যরা, তারা এখানে আজকে সকাল থেকে এখানে অবস্থান করছেন। তারা মোট ৮ দফা দাবিতে এই যে শহীদ মিনারে অবস্থান করছেন। আমরা দেখেছি এখানে বিভিন্ন জেলা থেকে বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা এসেছেন। তাদের যে ৮ দফা, সেই ৮ দফা দাবির কথা যদি আপনাদের একটু আমি জানাই, তাহলে পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্ট গঠন, যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে যারা দ্বিতীয় দাবি, ইতিমধ্যে এই মামলায় যারা খালাস পেয়েছেন, সাজা শেষ হয়েছে, তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত যে বিস্ফোরক মামলা তা বাতিল করতে হবে। এছাড়া তৃতীয় দাবিতে আছে গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2 এর ও নং ধারা বাদ দিতে হবে। একই সাথে তদন্ত কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় দিতে হবে এবং স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করতে হবে। পিলখানায় যারা শহীদ হয়েছেন 57 জন এবং বিডিআর সাধারণ সদস্য মোট 10 জন, মোট সহ সর্বমোট 74 জনের যে হত্যা করা হয়েছিল এই পিলখানা বিদ্রোহে, তখন পিলখানা হত্যাকাণ্ডে তাদের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের মধ্যে যারা মারা গেছে তাদের প্রত্যেকের মৃত্যুর কারণ উদ্ঘাটন করে যদি অস্বাভাবিক মৃত্যু হয় তার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। 5 নম্বর দাবি, তাদের পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে। 6 নম্বর দাবিতে আছে সকল শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনঃতদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে আছে স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে দিতে হবে। আমরা জানি যে এই পিলখানা হত্যাকাণ্ডের পর কিন্তু বিডিআর এর নাম বদলে বিজিবি করা হয়েছে। যেটি ছিল বাংলাদেশ রাইফেলস, সেটি পরবর্তীতে হয় বর্ডার গার্ড বাংলাদেশ। সেই আগের নামটি, বিডিআর নামটি পুনরায় ফেরত চান তারা। 8 নম্বর দাবিতে আছে পিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই 8 দফা দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং তারা এই যে বিডিআর সদস্যদের যে পরিবার আছে তাদের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে, তারা বক্তব্য দিচ্ছে। আমরা দেখছি এখানে কিন্তু কয়েকটা আমরা প্যান্ডেলও দেখছি, প্যান্ডেল করা হয়েছে, যেই প্যান্ডেলগুলোতে তারা অবস্থান করছেন। এছাড়া এইদিকেও একটা আমরা লাগাতার অবস্থান কর্মসূচির জন্য একটি প্যান্ডেলের প্রস্তুতি দেখছি, যদিও এটি পুরোপুরি শেষ নয়, শুধু বাঁশ গুলো দাঁড় করানো হয়েছে, মূল কাঠামোটি দাঁড় করানো হয়েছে। তাদের এখানে অবস্থান করবেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এমনটাই কিন্তু প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। আমরা এই মুহূর্তে যে কেন্দ্রীয় শহীদ মিনারে আছে, এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এই পরিবারের সদস্যরা উপস্থিত আছেন, বিভিন্ন জেলা থেকে সদস্যরা উপস্থিত আছেন। আমরা যদি একটু সামনের দিকে আগাই, আমরা যেই প্যান্ডেলটির কথা বলছিলাম, যেই প্যান্ডেলটিতে এই পরিবারের সদস্যরা
অবস্থান করছেন সেই প্যান্ডেলটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তাহলে এই যে এখানে কিন্তু আমরা দেখছি বেশ কেন্দ্রীয় শহীদ মিনার, যে শহীদ মিনারটির ঠিক পাশে একটি প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলটিতে কক্সবাজার জেলা, গোপালগঞ্জ জেলা, এছাড়া মাদারীপুর জেলা, যশোর জেলা সহ আরো বেশ কিছু জেলা থেকে আগত এই পরিবারের সদস্যরা এখানে অবস্থান করছেন প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলটি কিন্তু বেশ বড়ই। বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন ভাই, মামুন আয়তুল্লাহ। এই যে পিলখানা হত্যাকাণ্ড আপনারা জানেন মামুনুর রশিদ ভাই এবং আমার প্রিয় 2009 সালে ফেব্রুয়ারিতে একটি পিলখানায় একটি বিদ্রোহের ঘটনা ঘটে। এই বিদ্রোহে যে এই যে হত্যাকাণ্ড, এই বিদ্রোহ, আমরা এখানে একজনকে একটু দেখছি। ভাই একটু কথা বলা যায় কিনা আপনার সাথে? আচ্ছা, আপনাদের যে আজকের অবস্থান, এই অবস্থানের কারণ কি, ঠিক কি দাবি নিয়ে এসেছেন আপনি? আমাদের দাবি হলো, আমাদের বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে আমাদের চৌকস 57 জন সেনা অফিসার সহ বিডিআর সদস্য 74 জনকে হত্যা করা হয়েছে এবং জেলখানার ভিতরে পরবর্তীতে আরো 54 জন বিডিআর সদস্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তারা 17 বছর যাবৎ জেলখানায় আটক আছে। এদেরকে মুক্তি দেওয়ার জন্য যদি তাদের ভিতরে কেউ দোষী থাকে পরে তদন্ত করে তাদেরকে সাজা দেওয়া হবে, কিন্তু বর্তমানে তাদেরকে মুক্তি দিতে হবে, যেহেতু তারা বৈষম্যের শিকার। আর আমরা ঢাকার বাহিরে যতগুলি ব্যাটালিয়ন আছে এখানে একটা সাজানো নাটকের মতন একটা সামরিক আদালত বসাইয়া একতরফা ভাবে বিচার কইরা বিভিন্ন মেয়াদে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। যেহেতু ঢাকার বাইরে কোথাও মার্ডার হয় নাই, কোথাও হত্যা হয় নাই, গুম খুন কিচ্ছু হয় নাই, কিন্তু জাস্ট একটা ওই সময়ে মানে আওয়ামী লীগ সরকার বিরোধী যাদেরকে মনে করছে এই ধরনের লোকদেরকে প্রায় 18,519 জন বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের ব্যাপারে তদন্ত হোক যে ঢাকার বাহিরে কি হয়েছিল ওই দিন। ঢাকার বাহিরে কিছুই হয় নাই, তাহলে এতগুলি লোককে কেন আমাদের চাকরিচ্যুত করা হলো? আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন করতেছি। শুধু আমরা না, আমাদের মতো অন্যান্য বাহিনীর থেকে বৈষম্যের শিকার যারা হয়েছে তারা আন্দোলন করে কিন্তু চাকরি ফিরে পাইছে। শুধুমাত্র অদৃশ্য কোনো এক আদেশে আমাদের বিডিআর সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না। দেখেন আপনি, এই সরকার আসার পরে অনেক সংগঠন তারা দাবা নিয়ে আন্দোলন করছে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। পুলিশের এমনও কর্মকর্তারা আছে তারা বর্তমানে চাকরি করতেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সরকার তালবাহানা করতেছে। এই সরকারের ভিতরে তৎকালীন সরকারের এজেন্টেরা রয়েছে, তাদের নির্দেশে তাদের ইশারায় আমার মনে হয় এই ধরনের কার্যকলাপগুলো হচ্ছে। তাই আজকে আমরা এমন ভাবে আসছি যে কাফনের কাপড় পরে নামবো, কাপড়ের কাপড় সাথে করে নিয়ে আসছি আমরা প্রতিটা বিদেশ সদস্য। আমাদেরকে হত্যা করা হোক, আমরা তো 17 বছর আগে মারা গেছি। আমাদের সাথী ভাইরা জেল থেকে একের পর এক লাশ চলে আসতেছে। গতকালকে আমাদের এক সাথী ভাইয়ের লাশ চলে আসছে। এই লাশ নিয়ে আমরা মিছিলে নামছি যে ঠিক আছে, স্বৈরাচার আর এই সরকারের মধ্যে কি পার্থক্য এটা জনগণ দেখুক। স্বৈরাচার যা করছে এই সরকার তাই করতেছে, আমরা দেখতেছি। এই সরকারের ভালো কোনো নমুনা দেখতেছি না বিডিআরের প্রতি। অতএব আমরা, আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে ছাত্ররা আছে, আমাদের সাথে রাজনৈতিক, শিক্ষক, কৃষক, শ্রমিক সকলে আজকে একতা পোষণ করছে। অতএব আপনাদের প্রতি আমারও আকুল আবেদন, আপনারা এই বিষয়টা ভালোভাবে তুলে ধরেন যে এই সরকার কিসের কারণে আমাদের যৌক্তিক দাবিগুলি মানতেছে না। আমরা তো বলতেছি না আমরা কেউ অপরাধী হলে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। আমাদের ভিতরে আমার যদি অপরাধ হয়, আমি 10 বছর কারাভোগ করছি, আমার ছুটির কাগজ আছে, আমি ছুটিতে ছিলাম। এরকমের বহু ছুটির লোক নিয়ে জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। কে মাদ্রাসার ছাত্র, কে বিএনপি করতো, কে আওয়ামী লীগ করতো, কে জামাত শিবির, এই ধরনের নানান তকমায় নানান অজুহাতে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অতএব আমার দাবি আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক এবং যারা জেলখানায় আছে তাদেরকে আপাতত জামিন দেওয়া হোক। জামিন তো একটা অধিকার। আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে ফাঁসির আসামি, রাজনীতিক, আমি নাম বলবো না, রাজনীতিক একজন ব্যক্তি ফাঁসির আসামি, তার ফাঁসি রায় হয়ে গেছে, ওই ব্যক্তি বের হয়ে ফুলের মালা নিছে। আর আমাদের নির্দোষ বিডিআর সদস্যরা বের হয়ে ফুলের মালা নিছে। এটা নিয়ে কিছু দালাল, কিছু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা কিছুদিন আগে মিডিয়াতে সংবাদ সম্মেলন করছে যে তারা এরকম বাসর করে, এন করে, তেন করে। আমি তাদেরকে বলবো, তোমার বাবা যদি 17 বছর জেল খাটে, বের হওয়ার পর তোমার অনুভূতিটা কি থাকবে? তাহলে কেন তোমরা সমালোচনা করো? তোমরা দাবি
যেটা করতেছো, আমরাও দাবি ওইটাই করতেছি, অপরাধী, প্রকৃত অপরাধীর বিচার হোক। সেটা আমি হই আর আমার সাথী ভাই হোক, তার বিচার হোক। অপরাধীর নির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করে তার বিচার হোক। কিন্তু ঢালাও ভাবে আমাদেরকে জেলখানায় ফেলে রাখা হয়েছে, একজন একজন করে মারতেছে আর বের করতেছে। আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো রোহিঙ্গা না, আমরা তো ভারতীয় না। অতএব আমরা ধৈর্যের সীমা লঙ্ঘন করে ফেলাইতেছি। সরকারের প্রতি এখন আমরা নমনীয়। আমরা এই 2009 সাল থেকে আজ পর্যন্ত আপনারা দেখছেন কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটাইছি, কোন জায়গায় কিছু করছি? আমরা এখনো ধৈর্য ধরছি, ভবিষ্যৎ ধৈর্য ধরবো। তবে সরকার যদি ফ্যাসিস্টের ন্যায় কার্যকলাপ করতে চায়, তাহলে আমরা ছাত্র জনতার ন্যায় আবার রূপ ধারণ করবো ইনশাল্লাহ, ছাত্রদেরকে নিয়ে। আচ্ছা, আপনি বলছিলেন যে সরকার আপনাদের এখন পর্যন্ত আপনাদের পক্ষে কোনো কিছু বলেনি। এই মুহূর্ত পর্যন্ত সরকারের দায়িত্বশীল কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা, কোনো আশ্বাস দিয়েছে কিনা? প্রত্যেকটা জেলায় ডিসির অফিসে স্মারকলিপি দিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তাদের কাছে স্মারকলিপি দিয়েছি, সাক্ষাৎ চেয়েছি, এবং স্বাধীন তদন্ত কমিশন যেটা হয়েছে ওনার সাথে আমরা বৈঠক করছি। ওনারা আশ্বাস দিচ্ছে যে আমরা চেষ্টা করতেছি। কিন্তু গতকালকে আমাদের সাবেক বিডিআর এর ডিজি, উনি কিন্তু আমাদের অভিভাবক ছিলেন, যেহেতু আমাদের বাহিনীর প্রধান ছিলেন, উনি একটা ক্ষমতায় বসে উনি আজকে এমন একটা বিষয় কথা বলছে যেটা আমাদের হৃদয় ভেঙে গেছে। উনি বলতেছে যে সকল বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছে, অপরাধী চিহ্নিত, তাদেরকে আর চাকরিতে নেওয়ার সুযোগ নাই। তাহলে আপনি অন্য অন্য বাহিনীর থেকে যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে কিভাবে সুযোগ দিলেন? তারা কিভাবে চাকরিতে ফেরত গেল? আর ঢাকার বাহিরে যে ঘটনাগুলি, ঢাকার বাহিরে তো বাংলাদেশে সবাই জানে, ঢাকার বাহিরে কোথাও হত্যা হয় নাই, ঢাকার বাহিরে কোথাও ভাঙচুর হয় নাই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ঢাকার বাহিরের লোকগুলিকে কিসের তকমা দিয়ে চাকরিচ্যুত করা হলো? তাদেরকে তো চাকরিতে নিতে পারে এই দেশের এই পরিস্থিতিতে। আমাদেরকে চাকরিতে নিয়ে দেখা হোক, বর্ডারে দেওয়া হোক, ভারতের বিএসএফ ওই দিল্লি পর্যন্ত যায় বসে থাকবে আমাদের ভয়ে। আমরা বিড়াল না, আমরা বিডিআর। আচ্ছা, এই যে 18,000 সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল, প্রায় 19,000, 18,519 জন। আর ওই সময় 76তম ব্যাচ ট্রেনিং করতেছিল, তাদেরকেও বাড়ি পাঠিয়ে দিচ্ছিল। তাদের কি দিচ্ছিল? তারা তো ট্রেনিং করে। এত সংখ্যক সদস্যকে বাদ দেওয়ার পরে তৎকালীন বিডিআর, যা পরবর্তীতে বিজিবি হয়েছে, তা এই বাহিনীটা কি দুর্বল হয়ে গেছিল? আপনার কি মনে হয়? এই বাহিনীটা দুর্বল হয়েছে কিনা আপনারা দেখছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ থেকে কৃষক ধরে নিয়ে যাচ্ছে, বিডিআর এর অফিসারদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে পতাকা বৈঠক করে আবার আনা হচ্ছে। আর যখন বিডিআর ছিল তখন আপনারা দেখছেন ভারত থেকে একটা গুলি আসতো, প্রত্যুত্তরে 10টা ফায়ার করা হতো। এই ধরনের প্রমাণ আছে। বিডিআর এর আমলে আপনি জানেন পাদুয়ার যুদ্ধ, বড়ইবাড়ির যুদ্ধ আমরা প্রতিহত করেছি। বড়ইবাড়ির যুদ্ধের সময় 400 বিডিআর সদস্য বাংলাদেশে প্রবেশ করেছিল, 18 জন 400 বিএসএফ বাংলাদেশে প্রবেশ করলে 18 জন বিএসএফ ফেরত যায়। বাকিটা আর কিছু বলবো না। এটাই ছিল তাদের ক্ষোভ, বিডিআরকে ধ্বংস করার, যে বিডিআর এর সাথে পারতেছে না, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় বিডিআরকে ধ্বংস করে দেওয়া হলো। আর শেখ হাসিনার বাবা তার পরিবারকে হত্যা করেছিল ওই তৎকালীন সময়। ওর বিচার করতেই প্রহসনমূলক এবং ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে, মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য এই একটা নাটক করছিল, পিলখানার মামলা সাজানো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই যে বিডিআর সদস্যদের পরিবারের যারা আন্দোলন করছেন তাদের কেন্দ্রীয় সমন্বয়কের সাথে। তিনি আমাদের জানাচ্ছিলেন তাদের দাবির বিষয়ে। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর পরিবারের সদস্যদের যে আন্দোলনের সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।